জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা শুরু করতেছি আমাদের আজকের টপিকস হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর। এটা যে বই থেকে পড়তে হবে সেই বইয়ের নাম হচ্ছে ইলেকট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস। লেখক হচ্ছে স্টিফেন জে চ্যাপম্যান। তো বেসিক্যালি আমরা মোটর পড়ে আসছি। মোটরের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে সেটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা। আর এখনকার টপিকস হচ্ছে জেনারেটর। জেনারেটরের কাজটা হচ্ছে ঠিক অপোজিট, অর্থাৎ মেকানিক্যাল এনার্জিকে ইনপুট হিসেবে নেয়া এবং সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা আউটপুটে। এক্ষেত্রে স্ট্যাটর এবং রোটরের কনসেপ্টটা আছে। তবে এক্ষেত্রে রোটরে আমরা ইনপুটটা দিব, মানে মেকানিক্যাল এনার্জিটা দিয়ে রোটরকে আমরা রোটেট করব। আর স্ট্যাটর যেটা, সেটা হচ্ছে গিয়ে থ্রি ফেজ উইন্ডিং। সেই থ্রি ফেজ উইন্ডিং থেকে আমরা ভোল্টেজ সাপ্লাইটাকে নিব, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সেখান থেকে কালেক্ট করব। স্ট্যাটরের যে থ্রি ফেজ উইন্ডিং, সেই থ্রি ফেজ উইন্ডিং এ ভোল্টেজ ইনডিউস হয় এবং সেই উইন্ডিং গুলোর আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে আর্মেচার উইন্ডিং। জেনারেটরের উইন্ডিং গুলাকে আর্মেচারও বলা হয়। আর রোটর যেটা, সেই রোটরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। এই ম্যাগনেটিক ফিল্ড জেনারেশনটা দুই ভাবে হইতে পারে। রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডটা পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে তৈরি করা যেতে পারে, অথবা রোটরে ডিসি কারেন্ট সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করতে হয়। তো রোটর একটা ফিল্ড ক্রিয়েট করে, সেই ফিল্ড ফিল্ড ক্রিয়েট মানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে দেখে এটাকে রোটরের যে উইন্ডিং, রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার জন্য যে এক্সট্রা উইন্ডিংটা থাকে, সেই উইন্ডিংটাকে ফিল্ড উইন্ডিংও বলা হয়। এখন রোটরটা তো বেসিক্যালি রোটেট করে। এই রোটরের শেপটা দুই রকম হইতে পারে। একটা হচ্ছে গিয়ে প্রোট্রুডেড পোল, মানে বর্ধিত পোলের অংশটা আলাদা করে বর্ধিত থাকে। এমনি সার্কুলার তো একটা সিলিন্ড্রিক্যাল শেপ আছে। এই সিলিন্ড্রিক্যাল শেপের বাইরে রোটরের যে পোল গুলো আছে, সেই পোল গুলো বর্ধিত আকারে থাকে। এই বর্ধিত থাকলে যে রোটর পাওয়া যায়, এই পোল গুলোর নাম হচ্ছে স্যালিয়েন্ট পোল। আর কোথাও যদি স্যালিয়েন্ট পোল অর্থাৎ বর্ধিত অংশ ছাড়াই সিলিন্ড্রিক্যাল শেপের থাকে, তাহলে তাকে নন স্যালিয়েন্ট পোল বলে। নন স্যালিয়েন্ট পোলের রোটর গুলো হচ্ছে গিয়ে রাউন্ড শেপ অথবা সিলিন্ড্রিক্যাল শেপ উইথ ইউনিফর্ম এয়ার গ্যাপ। এখন এই এই জেনারেটর গুলো আবার সিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস মোটরে আমরা বিস্তারিত পড়বো যে সিঙ্ক্রোনিজম বলতে আসলে কি বোঝাচ্ছে। এখানে আহ, আহ, একটা কমন যেটা, সেটা হচ্ছে বা সহজে বদ্ধভাবে যেটুকু আমরা বলতে চাই সেটা হচ্ছে যে সিঙ্ক্রোনাস জেনারেটর থেকে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা আম, আমার যে গ্রিড আছে কিংবা যে আমার পাওয়ার সাপ্লাই লাইন আছে, তার তার সাথে ইন্টিগ্রেট করা যাবে এবং সেই সাপ্লাইয়ের সাথে এই সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করতে হবে। ফ্রিকোয়েন্সিটা ম্যাচ হয়ে থাকবে। ফ্রিকোয়েন্সিটা যেহেতু ম্যাচ করে বা ইন সিঙ্ক্রোনিজমে থাকে, এজন্য এই জেনারেটরের নাম হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাস জেনারেটর। আরেকটু ডিটেলস আমরা যখন সিঙ্ক্রোনাস মোটর পড়বো তখন দেখবো। তো সিঙ্ক্রোনাস জেনারেটরের বেসিক যে ব্লক গুলা, সেই ব্লক গুলা যদি একটা চিন্তা করি, রাফলি এটা দুইটা সাইড আছে। একটা হচ্ছে গিয়ে রোটর সাইড, আর একটা হচ্ছে গিয়ে স্ট্যাটর সাইড। এখন রোটর সাইড থেকে আমাদের এক্সপেকটেশন কি, রোটর সাইড রোটেট করবে। ওকে। তো এই পার্টের যা আছে সেগুলোর মধ্যে একটা পার্ট আমাদেরকে রোটেট করতে হবে। তো এই 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 অংশটা বেসিক্যালি হচ্ছে গিয়ে মেইন ফিল্ড। এই ফিল্ডটা রোটেট করে।
এখানে যে বাইরের যে ধরো এটাই এটাই আমার সেই সিলিন্ড্রিক্যাল শেপ অথবা এই প্রোট্রুডিং পোল শেপ, এই পার্টটা রোটরের পার্ট, এই পার্টটা রোটেট করবে। আর স্ট্যাটর সাইড যেটা বা আর্মেচার সাইড যেটা, সেই আর্মেচারের অংশ থেকে এটা ফিক্স থাকে। যেমন স্ট্যাটরের নামটাই যে স্ট্যাটিক থেকে স্ট্যাটর আসছে, এই পার্টটা ফিক্স থাকে। এখান থেকে থ্রি ফেজ সাপ্লাই আমরা কালেক্ট করব। বাকি এই রোটরের সিঙ্ক্রোনিজমে রাখার জন্য বা সিঙ্ক্রোনাস ফিল্ড ক্রিয়েট করার জন্য এই রোটরের উইন্ডিং এর রোটরের চারপাশে একটা ফিল্ড ক্রিয়েট করতে হয়। এই ফিল্ডে ডিসি সাপ্লাই দিতে হয়। এই ডিসি সাপ্লাইটা আসবে কোত্থেকে? ডিসি সাপ্লাইটা এই দিক থেকে আসছে, আইএফ একটা কারেন্ট দেখাতেছে, সেই কারেন্টটা থেকে ডিসি সাপ্লাই আসবে। তো সেই কারেন্টটার অন্য পাশে একটা এক্সাইটার আছে, সেই এক্সাইটার আর্মেচারটা রোটেট করতেছে, অর্থাৎ এই জায়গায় রোটেটিং এর কারণে একটা এসি তৈরি হয়। এবং এই এসি কে রেকটিফাই করা হয়েছে। এই যে আমরা রেকটিফায়ারের কথা পড়ছিলাম ইলেকট্রনিক্সে, সে এসি কে ডিসি তে কনভার্ট করে। এই মেইন ফিল্ডের জন্য ডিসি সাপ্লাই লাগে, এজন্য এটাকে ডিসি তে কনভার্ট করছে। আর এই যে এক্সাইটার যে ফিল্ড, সে এক্সাইটার ফিল্ডের পার্ট হচ্ছে গিয়ে আমার ইয়েতে থাকে, স্ট্যাটর থেকে এই সাপ্লাইটাকে, আর্মেচারের সাপ্লাইটাকে এই পাশে এক্সাইটেশনের ব্যবস্থা করা হয়। এদিক থেকে পার্ট অফ দা সাপ্লাই নিয়ে এদিকে এক্সাইটেশনের ব্যবস্থা করা হয়। সো ব্রাশলেস এক্সাইটারে এই ধরনের সার্কিট লাগবে। আর কখনো কখনো আরেকটা স্কিম ইউজ করা হয় যেটাকে পাইলট এক্সাইটেশন স্কিম বলে। পাইলট এক্সাইটেশন স্কিম মানে হচ্ছে যে এখানে বাইরে থেকে আলাদা ফিল্ড ক্রিয়েট করা হবে। সো রোটরে একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয়, এই পার্মানেন্ট ম্যাগনেটটাকে ঘোরানো হয়। পার্মানেন্ট ম্যাগনেটটা যদি ঘোরে তাহলে এখানে একটা থ্রি ফেজ আর্মেচার আছে, এই থ্রি ফেজ আর্মেচারে ভোল্টেজ ইনডিউস হবে, সেটাকে রেকটিফাই করলে সেটা আমাকে ডিসি সাপ্লাই দিবে মেইন ফিল্ডে। আর মেইন ফিল্ডে ডিসি সাপ্লাই দিলে মেইন ফিল্ডটা রোটরের অ্যাক্রসে ইয়ে করা থাকে, পেঁচানো থাকে। সো রোটরের অ্যাক্রসে একটা ফিল্ড তৈরি হবে। আর স্ট্যাটর থেকে থ্রি ফেজ সাপ্লাই পাওয়া যাবে। স্ট্যাটরের এক্সাইটেশন ফিল্ডে এই যে এখানে এক্সাইটেশন তৈরি করার জন্য এখানে এক্সাইটার ফিল্ড থাকতে পারে, সেই এক্সাইটার ফিল্ড এর সাপ্লাইটাও আমার এখান থেকে আসবে। পাইলট এক্সাইটার, সেখানে থ্রি ফেজ রেকটিফায়ার, সেখানে রেকটিফাই দিয়ে এখানে ডিসি সাপ্লাই দিয়ে এই ফিল্ডটাকে ক্রিয়েট করা সম্ভব। সো পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে ফিল্ড কারেন্ট ক্রিয়েট করা সম্ভব, অথবা স্টেটরে এক্সাইটার আর্মেচার দিয়ে এক্সাইটার ফিল্ড দিয়ে সেখান থেকে আহ, একটা মেইন ফিল্ডের ডিসি সাপ্লাই দেওয়া সম্ভব। এনিওয়ে, আমাদের যে মোটর এবং জেনারেটরের মধ্যে যে বেসিক পার্থক্য, সেই বেসিক পার্থক্য হচ্ছে যে আহ, আহ, মূল মূল থিম একই। সিঙ্ক্রোনাস মোটর আর সিঙ্ক্রোনাস জেনারেটর একই মডিউলে ব্যবহার করা সম্ভব। অর্থাৎ যেই যেই ডিভাইস গুলো আমাদের ল্যাবে আছে কিংবা প্র্যাকটিক্যালি যে ডিভাইস গুলো বানানো হয়, সেই মোটর এবং জেনারেটর, তাদের গায়ে লেখা থাকে যে সিঙ্ক্রোনাস মোটর অবলিক জেনারেটর। তো সেখানে যদি তুমি থ্রি ফেজ সাপ্লাই দাও তাহলে রোটর সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করবে। উল্টা ভাবে যদি রোটরকে তুমি এক্সাইট করতে পারো এবং রোটরকে যদি তুমি একটা নির্দিষ্ট স্পিডে ঘোরাইতে পারো, তাহলে সিঙ্ক্রোনাস জেনারেটর থেকে তুমি থ্রি ফেজ আউটপুট পাবা। তো এগুলো ভাইস ভার্সা মোডে ইউজ করা সম্ভব। এবং সিঙ্ক্রোনাস মেশিন গুলাতে একটাই এক্সট্রা আইটেম থাকে, সেই এক্সট্রা আইটেম হচ্ছে গিয়ে এক্সাইটার। একটা সেটা পাইলট এক্সাইটার হতে পারে অথবা সেলফ ব্রাশলেস সেলফ এক্সাইটেশন স্কিম হইতে পারে। তো এই যে এক্সাইটেশন যে ফিল্ড, সেই ফিল্ডের কিছু এক্সাম্পল এখানে দেয়া হয়েছে। নেক্সট যে টপিকটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গিয়ে রোটেশন।
তো আমাদের যে ইয়ের মেশিন, ইন্ডাকশন মেশিন বা ইন্ডাকশন মোটর যে আমরা পড়ছি, সেখানে সিঙ্ক্রোনাস স্পিড বলে একটা স্পিড ছিল, এবং সেই স্পিডের সূত্রটা ছিল এরকম: 120 F/P। এই সিঙ্ক্রোনাস স্পিডে আমার যে ফিল্ডটা ক্রিয়েট হয়, সেই ফিল্ডটা এই স্পিডে ঘুরতে থাকে। আর সো এখানেও সিমিলারলি, এখানে যেহেতু আউটপুটে আমরা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি পাবো, সো এখানে এফ এর রেসপেক্টে আমরা চিন্তা করতে পারি এখানে এনএস ইন্টু পি ডিভাইডেড বাই 120। সো এনএস মানে হচ্ছে গিয়ে এনএস সিঙ্ক্রোনাস স্পিড, যেটাকে এই জেনারেটরের ক্ষেত্রে মেকানিক্যাল স্পিড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কোন স্পিডে ঘুরতেছে ইন আরপিএম, অর্থাৎ রোটরের স্পিডও বলতে পারি। সো এনএস টা হচ্ছে কি আমার এই ক্ষেত্রে স্পিড অফ দ্য রোটর, বা এনএম মেকানিক্যাল স্পিড অফ দ্য রোটর ইন আরপিএম। আর পি তো নাম্বার অফ পোলস, আর এফ হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি হার্টজে। এই সূত্রে বসাইলে কত হার্টজের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি পাবো সেটা আমরা এখান থেকে পাবো। ওকে, এন্ড নেক্সট যেটা আমাদের, সেটা হচ্ছে যে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ অফ এ সিঙ্ক্রোনাস জেনারেটর। এখন জেনারেটরের তো ইনপুটে বুঝলাম যে রোটর রোটেট করবে, সেই রোটেশনটা ঘটবে একটা টারবাইন দিয়ে। সেই টারবাইনটা তোমার স্টিম টারবাইন হইতে পারে, হাইড্রো টারবাইন হইতে পারে, গ্যাস টারবাইন হইতে পারে, এরকম বিভিন্ন রকম টারবাইন দিয়ে রোটরকে রোটেট করানো হবে। আর আউটপুটে আমরা ভোল্টেজ পাবো। সো ইনপুটের চেয়ে এখানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, যেহেতু ইলেকট্রিক্যাল সাপ্লাই, ইলেকট্রিক্যাল পাওয়ার, সেই ইলেকট্রিক্যাল পাওয়ারের মেইন যে কনসার্ন, সেই মেইন কনসার্ন হচ্ছে গিয়ে জেনারেটেড ভোল্টেজ। এখন এই জেনারেটেড ভোল্টেজের মানটা কত হবে, ভোল্টেজ কম হবে বেশি হবে কিরকম হবে? স্ট্যাটরের এক ফেজের যে ভোল্টেজ, সেই জেনারেটেড ভোল্টেজের সূত্রটা হচ্ছে কি এটা: √2π NC φF। তো আহ, এটা ইনডিউস ভোল্টেজ। ইনডিউস ভোল্টেজ মানে হচ্ছে যে একটা ফিল্ড থেকে এই ভোল্টেজটা ক্রিয়েট হয়েছে এবং ইন্ডাকশন মেথডে আসছে। রোটর আর স্টেটরের মধ্যে কিন্তু কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নাই। রোটর থেকে ফ্লাক্সটা ইন্ডাক্টরে আসছে। এটা একটা টাইম ভ্যারিং ফ্লাক্স। টাইম ভ্যারিং ফ্লাক্স যদি কোথাও থাকে, তাহলে একটা ইএমএফ ইনডিউস হয়, কারণ আমরা জানি যে ফ্যারাডের সূত্র অনুযায়ী ইএমএফ ইজ সমানুপাতিক ডিফাই বাই ডিটি। তো ঠিক এই সূত্র দিয়েই আমার ইয়েটা আসছে। তো এইটাকে ইএমএফ এর সূত্রটাকে অনেক সময় যেহেতু এভাবেও লেখা হয় যে এন ডিফাই ডিটি, এখানে সেইটারই রিফ্লেকশন ঘটছে। এটা মূলত এই সূত্রেরই রিফ্লেকশন। তো এই এনসি মানে হচ্ছে গিয়ে এই এনটা নাম্বার অফ টার্ন, কতগুলো টার্ন পেঁচানো আছে। আর √2π এগুলো হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা আসছে ফাই এর ইকুয়েশন থেকে। ফাই যদি ধরো সাইন ওমেগা টি হয়, বা এ সাইন ওমেগা টি এর বদলে যদি আমরা লিখি 2π FT, এরকম যদি হয়, তাহলে তো আলটিমেটলি এটাকে ডিফারেন্সিয়েট করলে এই যে 2π আসবে। আর এখানে আরএমএস ভ্যালু যদি হয়, তাহলে √2 দিয়ে ভাগ হবে। √2 দিয়ে ভাগ হওয়ার পর শেষ পর্যন্ত √2 থাকবে, পাই থাকবে, এনসি থাকবে, ফাই নিজে থাকবে, আর এফ থাকবে। ওভারঅল ইএমএফ ইনডিউস ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে কি এটা। আর এখানে 2πF, এটাকে ওমেগা লেখা যায়। তো এই ইকুয়েশনে 2πF আনতে গেলে নিচে √2 দিয়ে ভাগ হইতে হবে। তাহলে মূলত হচ্ছে গিয়ে এটার ক্যারেক্টারিস্টিক্স কে বোঝা। ইএ মানে আর্মেচারের ভোল্টেজ, সেই আর্মেচারের ভোল্টেজে এই টার্ম গুলা থাকে। আর্মেচারের ভোল্টেজ কার কার প্রপোর্শনাল আমরা বলতে পারি? রোটর ফ্লাক্সের প্রপোর্শনাল, এই ফাই এর প্রপোর্শনাল হবে ফর এ গিভেন রিলেটেড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা বা এফ যেটাই হয়, সেই ওমেগার প্রপোর্শনাল হবে এটা। সিন্স দ্য রোটর ফ্লাক্স ডিপেন্ডস অন দ্য ফিল্ড। এখন রোটরে যে যে ফ্লাক্সটা তৈরি হইলো, ফ্লাক্সটা আসলো কোত্থেকে? রোটর রোটর তো ঘুরতেছে। রোটর
রোটরের মধ্যে, রোটরে তো ইলেকট্রিক্যাল সাপ্লাই ছিল না। ইদার রোটরকে পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে বানাইতে হবে, অথবা রোটর একটা ফিল্ড দিতে হবে, সেখান থেকে ফ্লাক্স তৈরি হবে। এই ফিল্ড বলতে এই যে এটা একটু আগে যে ছবিটা দেখানো হইলো, সেই ছবিটা থেকে রোটরের ফ্লাক্সটা তৈরি হবে। এই এক্সাইটেশন ফিল্ড, হ্যাঁ, এই এক্সাইটেশনটা রোটর সাইডে থাকবে, এবং এই রোটর সাইডে এই ফিল্ডটা ক্রিয়েট করার জন্যই এই এক্সট্রা ডিসি সাপ্লাই দেয়া লাগে। একটা মুভিং জিনিসের অ্যাক্রসে এই সাপ্লাইটা দিতে হয়। রোটর মুভিং মুভিং এলিমেন্ট, সেই মুভিং এলিমেন্টের অ্যাক্রসে ফ্লাক্সটা ক্রিয়েট হয় ফিল্ডের মাধ্যমে। আর ফিল্ডের যেহেতু ফিল্ডটা ইলেকট্রিক্যাল ফিল্ড ক্রিয়েট করতে হবে, সেজন্য একটা কারেন্ট দিতে হবে। সেই কারেন্টের পরিমাণ হচ্ছে কি আইএফ। তো এই ফ্লাক্সটা আসলে যেটা বেশিরভাগ ক্ষেত্রেই এই ফ্লাক্সটা রোটর থেকে আসে, আর সেই ফ্লাক্সটা হচ্ছে গিয়ে আইএফ এর সমানুপাতিক হয়। ফিল্ড যত বাড়বে ফ্লাক্স তত বাড়বে, ফিল্ড কারেন্ট যত কম হবে ফ্লাক্স তত কম হবে। সো so IF is directly related to EA, armature voltage or the field current. আহ, এখন এই তাহলে ফিল্ড কারেন্ট বাড়লে কতটুকু ইয়ে বাড়তে পারে, বা ফিল্ড কারেন্ট কমলে কতটুকু ইয়ে কমতে পারে, সেটার একটা লিমিটেশনস আছে। সেই লিমিটেশনসটা এরকম, এখানে কার্ভের মাধ্যমে এটা দেখানো হয়েছে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে ফিল্ড কারেন্টের সাথে বেসিক্যালি ফ্লাক্সের সম্পর্ক হচ্ছে লিনিয়ার, তবে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। এখানে দেখতেছো যে ফিল্ড যেভাবে বাড়তেছে ফ্লাক্স সেভাবে বাড়তেছে, ফিল্ড কারেন্ট বাড়ার সাথে সাথে। ফিল্ড কারেন্ট 10 20 30 40, ফ্লাক্স ও 20 30 50 60। তারপরে একটা নির্দিষ্ট মানে পৌঁছানোর পরে ফিল্ডটা আসলে স্যাচুরেটেড হয়ে যায়। এটা তো কোর বা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ফ্লাক্স ক্যারিং ক্যাপাবিলিটি কম বেশি হয়ে যায়। আস্তে আস্তে স্যাচুরেশনের দিকে যেতে থাকে। স্যাচুরেশন হইলে তখন যদি ফিল্ড অনেক বাড়ায়ও, তারপরেও কোরের ফ্লাক্সটা তেমন একটা বাড়ে না। তো এই হচ্ছে গিয়ে ফ্লাক্স ভার্সেস ফিল্ড কারেন্টের কার্ভ। সিমিলারলি আমরা যেহেতু বলছি যে ফ্লাক্সের সাথে ইএ সমানুপাতিক, তাহলে ফ্লাক্স যেই হারে বাড়বে ইএও সেই হারে বাড়বে। এই জন্য ফিল্ড কারেন্টের সাথে ইএটাও একটা নির্দিষ্ট মান পর্যন্ত বাড়ে। তারপরে ফিল্ড কারেন্ট অনেক বাড়াইলেও আর্মেচারের ভোল্টেজটা তত বেশি বাড়ে না। এটাকে ম্যাগনেটাইজেশন কার্ভ বলে। বা ফ্লাক্সের সাথে যে আহ, যেই রেটে চেঞ্জ হবে, সেই রেট অনুযায়ী আমার আর্মেচারের ভোল্টেজটা চেঞ্জ হবে। এখন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা রাখতে চাই, যে একটা জেনারেটরকে আমরা, জেনারেটর সার্কিটে কি কি থাকবে সেইটাকে যদি কম্পোনেন্টের মাধ্যমে দেখাইতে চাই, এখানে তো রোটেশন আছে, ফ্লাক্স আছে, বিভিন্ন টার্ম জড়িত আছে, কিন্তু আমরা যে সার্কিট আঁকবো সেই সার্কিটে এই কোয়ান্টিটি গুলা থাকবে, সাথে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলাকে দিয়ে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ রেজিস্টর, ইন্ডাক্টর, এই এলিমেন্ট গুলা দিয়ে আমরা একটা জেনারেটরকে রিপ্রেজেন্ট করব। প্রথম কথা যেটা এখানে বলছে সেটা হচ্ছে গিয়ে, ইফ জেনারেটর ইজ নট লোডেড, তাহলে ইএ উইল বি সেম অ্যাজ দ্য টার্মিনাল ভোল্টেজ অফ দ্য জেনারেটর V5। এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে গিয়ে জেনারেটরের ইন্টারনালি জেনারেটরের ভোল্টেজ, যেটা জেনারেটরের স্টেটরের যে উইন্ডিং গুলো আছে সেই উইন্ডিং এর অ্যাক্রসে তৈরি হয়। আর জেনারেটরের বাইরে যখন আমরা কোনো লোড কানেক্ট করি, যেমন লাইট ফ্যান, এগুলো যদি জেনারেটরের সাথে কানেক্ট করি, তখন বাইরে এই লাইট ফ্যানের যে কানেক্টিং পয়েন্ট আছে, সেই কানেক্টিং পয়েন্টে একটা ভোল্টেজ পাওয়া উচিত। সেই ভোল্টেজটা হচ্ছে V5। এই দুইটা থিওরিটিক্যালি যদিও দুইজনকে মনে হয় যে সেমই হওয়া উচিত, যতখানি জেনারেট হয়েছে ভোল্টেজ ততখানি তো লাইট ফ্যানের একটা পাবো, কিন্তু আসলে মাঝখানে একটা সার্কিটরি আছে, যে সার্কিটরিটাকে আমাদের কনসিডার করতে হবে। এই দুইজনের মধ্যে একটা বেসিক পার্থক্য তৈরি হবে, একটা ডিফারেন্স থাকবে। তবে যদি কোনো লোড কানেক্ট না থাকে, তাহলে এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা সেম হয়। এখন যদি লোড থাকে তাহলে কি হবে, a balanced three phase current will flow। লোড লাগাই দেওয়ার পরে জেনারেটর থেকে কারেন্ট আসা শুরু হবে।
নো লোড থাকা মানে ওপেন সার্কিট, আর লোড থাকা মানে হচ্ছে কি এখন লোডেড সার্কিট। রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স যুক্ত সার্কিট, রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স যুক্ত সার্কিটে যখন কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে তখন স্ট্যাটরের একটা ফ্লাক্স ক্রিয়েট হবে। এতক্ষণ কিন্তু স্ট্যাটরে কোনো কারেন্ট ছিল না, আর লোড কানেক্ট করার সাথে সাথে স্ট্যাটরে একটা থ্রি ফেজ কারেন্ট তৈরি হলো। তো এখন এগুলো তো টাইম ভ্যারিং কারেন্ট, কারণ এসি থ্রি ফেজ থ্রি ফেজ কারেন্ট, এসি সাপ্লাই টাইম ভ্যারিং সাপ্লাই হইলে টাইম ভ্যারিং কারেন্টের জন্য তোমার একটা ফ্লাক্স তৈরি হবে। কারণ আমরা জানি যে রাইট হ্যান্ড রুল অনুযায়ী কারেন্টের ডিরেকশন যেই দিকে হয় ফ্লাক্স তার তার সার্কুলেটিং একটা ফ্লাক্স তৈরি হবে। অথবা আমাদের ফিঙ্গার টিপ গুলা যদি কারেন্টের দিক নির্দেশ করে তাহলে আমাদের থাম ফ্লাক্সের দিক নির্দেশ করবে। সো টাইম ভ্যারিং কারেন্টের জন্য একটা ফ্লাক্স ক্রিয়েট হবে। এই ফ্লাক্স হচ্ছে গিয়ে স্ট্যাটরের ফ্লাক্স। আর অলরেডি একটা ফ্লাক্স আছে যেটা রোটর থেকে আহ ইন্ডাক্টরে, এই রোটর থেকে আর্মেচারের দিকে চলে আসতেছিল শুরু থেকেই। তো এই রোটরের ফ্লাক্স এবং স্ট্যাটরের ফ্লাক্স এই দুইজনের ভেক্টর সাম হচ্ছে গিয়ে নেট ফ্লাক্স। এখন আমরা আসি যে এই ফ্লাক্স গুলার অবস্থিতি কিরকম, এগুলার পজিশনটা কিরকম। যেমন এই ঘটনাটাকে এখানে ব্যাখ্যা করছে একটু, এতক্ষণ যা যা বলা হইলো সেটা হচ্ছে গিয়ে শুরুতে কোনো লোড কানেক্টেড ছিল না। শুরুতে লোড কানেক্টেড না থাকলে একটাই ফ্লাক্স ছিল, সেটা হচ্ছে গিয়ে রোটরের ফ্লাক্স। এই রোটরের ফ্লাক্স গুলা কি করতেছিল, এই রোটর তো ঘুরে, রোটর ঘোরার কারণে এই ফ্লাক্সটাও ঘুরতে থাকে। আর বাইরের দিকে কি আছে, স্টেটর বা আর্মেচার। সে স্টেটর বা আর্মেচারের কে সে কাট করতে থাকে, তো এটা ঘুরতেছে আর প্রত্যেক আর্মেচারের উইন্ডিং গুলাকে সে কাট করে করে যাচ্ছে। ফলে ইএমএফ ইনডিউস হইতেছে এই উইন্ডিং গুলা। পরবর্তীতে কি হলো, পরবর্তীতে লোড যখন কানেক্ট করব তখন একটা কারেন্ট তৈরি হবে। এই কারেন্ট গুলা ধরো এদিক থেকে এসে এদিক দিয়ে ওই, এটা তো সিলিন্ডার শেপ, সিলিন্ডার শেপের ওই দিক দিয়ে বের হয়ে এই মাঝখান দিয়ে আবার রিটার্ন করবে, তারপরে লোডে চলে যাবে। এটার ক্ষেত্রে ধরো ওই সিলিন্ডার দিয়ে ঘুরে পিছন দিয়ে এসে এইখানে যদি আমরা লোড কানেক্ট করি সেই লোডের মধ্যে দিয়ে এসে এটা রিটার্ন করবে। এইভাবে কারেন্ট গুলা ফ্লো হওয়া শুরু করবে। তাহলে এই যে কারেন্টটা তৈরি হলো আইএমএক্স, এই আইএমএক্স এর কারণে এটার সাথে লম্বভাবে কি তৈরি হবে, একটা ফ্লাক্স তৈরি হবে। সেই ফ্লাক্সটার নাম বলতেছে বিএস, ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স। তাইলে একটা ফ্লাক্স ছিল আমার, ম্যাগনেটিক ফিল্ড ছিল বিআর, আরেকটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি বিএস। এই বিআর এবং বিএস এর যে ডিরেকশন, সেই ডিরেকশনের ভেক্টর সামের দিকে একটা নেট ফ্লাক্স তৈরি হয়। সেই নেট ফ্লাক্সটাকে বলতেছি আমরা বি নেট। তাহলে বি নেট সমান সমান হচ্ছে গিয়ে বি আর আর বিএস। আর বি নেটের কারণে যে ভোল্টেজটা তৈরি হয় সেই ভোল্টেজটাকে বলতেছি ভি ফাই, অর্থাৎ প্রত্যেক ফেজের ভোল্টেজ। বি আর এর কারণে যে ভোল্টেজটা তৈরি হয় সেটাকে বলতেছি ইএ, অর্থাৎ আর্মেচারের অ্যাক্রসে ইন্টারনাল ভোল্টেজ। আর বিএস মানে হচ্ছে স্ট্যাটরে কারেন্ট ফ্লো হওয়ার কারণে যে করেসপন্ডিং ভোল্টেজটা তৈরি হচ্ছে সেই করেসপন্ডিং ভোল্টেজটা হচ্ছে গিয়ে ই স্ট্যাট। তাহলে এই ভোল্টেজ গুলা রিলেশনটা হচ্ছে কি, এটা ভি ফাই সমান সমান ই এ প্লাস ই স্ট্যাট। তাহলে ই স্ট্যাট যেটাকে আমরা বলতেছি সেটা আসলে বেসিক্যালি আর্মেচারের রিয়াকশনের কারণে ঘটে। এই কারণে আহ, এই ভোল্টেজটাকে আর্মেচার রিয়াকশন ভোল্টেজ বলা হয়। এই যে ই নেট সমান সমান আমরা যেটাকে বলতেছি, অর্থাৎ বি ফাই যেটাকে বলতেছি, সেটা হচ্ছে গিয়ে ই এ প্লাস ই স্ট্যাট যেটা, সেই ই স্ট্যাটের ইকুইভ্যালেন্ট বা সমতুল্য ভোল্টেজটা হচ্ছে গিয়ে ই এ আর। এই আর মানে আর্মেচারের রিয়াকশন, আর্মেচারে কারেন্ট ফ্লো হয়েছে এই কারণে সে রিয়াক্ট করছে, সেই রিয়াকশনের ফলস্বরূপ আমরা একটা ভোল্টেজ পাইছি। এখন যদি সার্কিটে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই
তাহলে সার্কিটে এটাকে কি কি বলবো, যে সার্কিটে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বলবো যে প্রথমে কোনো কিছুই কানেক্ট ছিল না, রোটর তার ফিল্ডকে ইনডিউস করছে, ফিল্ডকে ইনডিউস করার কারণে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, সেই ভোল্টেজটা হচ্ছে গিয়ে ইএ। আর লোড লাগানোর পরে কারেন্ট ফ্লো হইতেছিল, সেই কারেন্ট ফ্লো হওয়ার কারণে লোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ পাওয়া গেছে, সেটা হচ্ছে ভি5, পার ফেজের ভোল্টেজ। আর আর্মেচার রিয়েক্ট করছে, আর্মেচার রিয়েক্ট করার কারণে যেই যেই ভোল্টেজটা আর্মেচারের ভিতরে কারেন্ট ফ্লো হওয়ার কারণে যেটা রিয়েক্ট করছে সেটাকে বলতেছে আর্মেচার রিয়াকশন ভোল্টেজ। আর্মেচার রিয়াকশন ভোল্টেজটা যেহেতু তোমার একটা অপোজিট কোয়ান্টিটি, সো এটার মধ্যে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা হচ্ছে গিয়ে জে এক্স এ আর, মানে এইটাকে একটা কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ধরা যায়, এবং সেই কম্পোনেন্টের ভোল্টেজটা হচ্ছে গিয়ে অরিজিনাল সাপ্লাইয়ের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে বা আউট অফ ফেজে থাকবে। আউট অফ ফেজে থাকার কারণে এটাকে একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হিসেবে রূপান্তর করা হয়েছে। আর এর সাথে সাথে যে এফেক্ট গুলো থাকবে সেটা কিছু লস এফেক্ট থাকবে। লস এফেক্ট বলতে আহ আর্মেচারের যে উইন্ডিং আছে সেই উইন্ডিং গুলো তো কপারের তৈরি বা অ্যালুমিনিয়াম, যেটা যেটা দিয়েই হোক। তো এই কপারের তো নিজস্ব রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের কারণে কিছু ড্রপ হবে, সেই ড্রপের জন্য একটা কম্পোনেন্ট লাগবে। আর উইন্ডিংটা যেহেতু একটা কয়েল, কয়েলের একটা রিয়াক্টেন্স আছে, বা কয়েলের কি আছে, একটা ইন্ডাকটিভ এফেক্ট আছে না, কয়েল তো একটা ইন্ডাক্টরের মতো। ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের কারণে একটা ড্রপ হবে, সেই ড্রপটা হচ্ছে গিয়ে Jx1। তো এই ড্রপ গুলোকে একত্র করলে ওভারঅল এফেক্টটা পাওয়া যাবে। ওভারঅল এফেক্টটা হচ্ছে কি এটা, যে ইএ সমান সমান হচ্ছে গিয়ে, ইএ হচ্ছে গিয়ে ওভারঅল সাপ্লাই, সেই ওভারঅল সাপ্লাইটা ফাইনাল প্রোডাক্ট হচ্ছে গিয়ে ভি5, সাথে হচ্ছে গিয়ে মাঝখানে অনেকগুলো অ্যাকশন ঘটছে, তার মধ্যে কারেন্টের এফেক্ট একটা আসছে, একটা ড্রপ আসবে আইএ আর এর কারণে, আর্মেচারের নিজস্ব রেজিস্ট্যান্সের কারণে। একটা ড্রপ আসবে আর্মেচারের নিজস্ব ইন্ডাকটেন্সের কারণে। আর একটা ড্রপ আসবে গিয়ে আর্মেচার অ্যাকশনের কারণে। এই সব কয়টা ড্রপকে যোগ করলে, ভি5 এর সাথে যোগ করলে ইএ পাওয়া যাবে, আর্মেচারের ভোল্টেজ পাওয়া যাবে। এই হচ্ছে গিয়ে আইডিয়াটা। সো এই দুইটা রিয়েক্ট এই যে দুইটা রিয়াক্ট্যান্স পাইলাম, একটা হচ্ছে আর্মেচার রিয়াক্ট্যান্স আর একটা হচ্ছে গিয়ে সেলফ রিয়াক্ট্যান্স। সেলফ রিয়াক্ট্যান্স আর আর্মেচার রিয়াক্ট্যান্স কে এক করে একটা সিঙ্গেল রিয়াক্ট্যান্স নাম দেওয়া হয়েছে, যেটাকে সিঙ্ক্রোনাস রিয়াক্ট্যান্স বলে। সিঙ্ক্রোনাস রিয়াক্ট্যান্স অফ দ্য মেশিন এক্সেস, এই এক্সেস এর পরিমাণ হচ্ছে গিয়ে এক্স এ প্লাস এক্স। তো নর্মালি অঙ্ক টঙ্ক বা ম্যাথমেটিক্স পড়ার সময় আর এগুলাকে আলাদা আলাদা করে দেয় না, একসাথে একটা টার্ম এক্সেস হিসেবে দেখে। তাহলে আমরা যদি পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ জেনারেটর যদি আঁকতে চাই, তাহলে আমাদের জেনারেটরে ইএ থাকবে, এক্স এ আর X1 মিলে যে এক্সএস নামে একটা ইন্ডাকটেন্স থাকবে, আর এ নামে একটা আর্মেচার রেজিস্ট্যান্স থাকবে, আই এ হচ্ছে গিয়ে তার কারেন্টের সাপ্লাইয়ের পরিমাণ, ভি5 হচ্ছে তার টার্মিনাল ভোল্টেজ। আর ই এর উৎস হচ্ছে গিয়ে ফিল্ড, একটা ফ্লাক্স। সেই ফিল্ডটা আসবে কোত্থেকে, ফিল্ডটা আসবে একটা ফিল্ড কারেন্ট থেকে। তো ফিল্ড কারেন্টের একটা সার্কিট আছে, সেই সার্কিটে একটা সাপ্লাই আসে, সেই সাপ্লাইটা হচ্ছে গিয়ে ডিসি সাপ্লাই, এর জন্য ডিসি সাপ্লাইয়ের একটা ইন্ডিকেটর দেওয়া হয়েছে ভিএফ। ফিল্ডের ভোল্টেজ থেকে ফিল্ডের কারেন্ট তৈরি হয়। আর ফিল্ড তো বেসিক্যালি একটা কয়েল, যে কয়েলের সাপ্লাইটাকে কম বেশি করা যায়। কম বেশির পরিমাণটাকে বোঝানোর জন্য আর এফ নামে একটা রেজিস্ট্যান্স, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে বোঝানো হয়েছে। বেসিক্যালি এখানে আসলে কোনো রেজিস্ট্যান্সের, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ফিজিক্যাল অস্তিত্ব নাই। এই ভিএফটা কম বেশি করা সম্ভব বিভিন্ন প্রসেসে। তো ভিএফ কে ভ্যারিয়েবল না দেখায় আর এফ কে ভ্যারিয়েবল দেখাইছে, যাতে এইখানে এটা ইন্ডিকেট করে যে আইএফ কম বেশি করা হয়, বা কম বেশি করার প্রসেস এখানে যুক্ত আছে, এর জন্য এটাকে এরকম দেওয়া হয়েছে।
আর যেহেতু এটা একটা কয়েল, কয়েলের ইন্ডাকটেন্স আছে, সেজন্য এলএফ, ফিল্ড কয়েলের ইন্ডাকটেন্স এল, এই হিসেবে এলএফ দেওয়া হয়েছে। তো ফেজর ডায়াগ্রামটা যদি আমরা একটু দেখি, ফেজর ডায়াগ্রামে কি কি থাকবে, জাস্ট এই সূত্রের প্রতিফলন, এই সূত্রকে প্রতিফলন হিসেবে ফেজর ডায়াগ্রাম আঁকা হবে। তাহলে এই সূত্রের মধ্যে কিসের কিসের প্রতিফলন ঘটবে? প্রথম কথা হচ্ছে যে এন্ড প্রোডাক্ট হচ্ছে ভি ফাই। ভি ফাইটা হচ্ছে কি টার্মিনাল ভোল্টেজ, ওকে। তো লোডের অ্যাক্রসে এরকম একটা ভোল্টেজ পাবে। সার্কিটটা যদি আঁকি, একটা এসি সাপ্লাই আছে, সেই সাপ্লাইটা হচ্ছে গিয়ে ইএ। সেই সাপ্লাইটা একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে থাকবে, একটা রিঅ্যাক্ট্যান্সের অ্যাক্রসে থাকবে, আর একটা লোড এখানে কানেক্টেড থাকবে। লোডের সাপ্লাইটা হচ্ছে ভি5 পার ফেজের ভোল্টেজ, আর এটা হচ্ছে গিয়ে আর্মেচারের রেজিস্ট্যান্স, আর যে অ্যাক্সেসটা হচ্ছে গিয়ে আর্মেচারের সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স, আর আই এ যেটা, সেই আই এটা হচ্ছে গিয়ে আর্মেচারের কারেন্ট। এটা দিক এরকম হবে কারণ সাপ্লাই থেকে লোডের দিকে যাবে। এখন লোড তিন রকম হইতে পারে: রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। অন্যভাবে আমরা বলতে পারি রেজিস্টিভ লোড যে, তার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি ইউনিটি। এখানে রেজিস্ট্যান্স লাগানো থাকতে পারে, অথবা রেজিস্ট্যান্স ইন্ডাক্টর মিক্সিং ভাবে থাকতে পারে, অর্থাৎ সেটা ল্যাগিং লোড হইতে পারে, অথবা রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স এরকম মিক্স লোড থাকতে পারে। ক্যাপাসিটিভ লোড হইলে সেটার পাওয়ার ফ্যাক্টর হবে লিডিং। সেই তিন রকম যেহেতু লোড থাকে, এদের ফেজর ডায়াগ্রাম ওরকম হবে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আসলে কি হয়? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে এখানে রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। রেজিস্ট্যান্স কানেক্ট থাকা মানে হচ্ছে এই ভি5 এবং আই এ, তারা একজন আরেকজনের সাথে সেম ফেজে আছে। রেজিস্ট্যান্সের কারণে কোনো ফেজের চেঞ্জ হয় না, রেজিস্ট্যান্সের কারণে শুধুমাত্র ভোল্টেজ আর কারেন্টের সম্পর্ক হচ্ছে ভি সমান সমান আই আর। এখানে এখানে ভোল্টেজ হচ্ছে গিয়ে ভি5 আর কারেন্ট হচ্ছে গিয়ে আই। তো এটা একটা রেজিস্ট্যান্স দিয়ে সিম্পলি গুণ হবে, তার মানে ভি আর আই সেম ফেজে থাকবে। এখন ভি5 এর একটু যদি এখানে দেখো যে প্রথম যে ডায়াগ্রামটা দেওয়া হচ্ছে, ভি5 এবং আই এ এই দুইজনের দিক একই। দিক একই হইলে ভি5 এর সাথে কি কি আমাদের যোগ করতে হবে, কি কি টার্ম, কি কি ভোল্টেজ যোগ করতে হবে? এইটার ভোল্টেজটা যোগ করতে হবে, আর এইটার ভোল্টেজটা যোগ করতে হবে। এটার ভোল্টেজ যোগ করা মানে হচ্ছে গিয়ে ভি5 এর সাথে আই এ আর এ, এই ভোল্টেজটা যোগ করতে হবে। আই এর ডিরেকশন যেহেতু এই বরাবর, আই আর এর ডিরেকশন এই বরাবর হবে। আর আই এ ইন্টু জে এক্সএস, জে এক্সএস আই আর এর সাথে 90 ডিগ্রি ঠিক বরাবর থাকবে। যে মানে 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই কারণে এটার ডিরেকশন হবে এদিকে। আর এই তিনটা ভোল্টেজকে যোগ করলে কি পাওয়া যাবে? ই এ পাওয়া যাবে, এই ভোল্টেজটা পাওয়া যাবে। সো এই জেনারেটরের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হইলে আহ ফেজর ডায়াগ্রামটা দেখতে হয় এরকম, ওকে। আরেকটা কেস হইতে পারে ল্যাগিং। ল্যাগিং মানে কি? ল্যাগিং মনে রাখতে হবে যে কারেন্ট ল্যাগিং। ল্যাগিং বা লিডিং কথাটা প্রযোজ্য হয় কার ক্ষেত্রে? কারেন্টের ক্ষেত্রে। যেমন ভি5 যদি এদিকে হয়, কারেন্ট যেহেতু ল্যাগিং, আই এর ডিরেকশনটা হবে ল্যাগিং ডিরেকশন। আই এ আর এ কোন দিকে হবে? আই এর ডিরেকশন যেদিকে, আই আর এর ডিরেকশনও সেদিকে। এটার সাথে প্যারালাল একটা ভেক্টর রাখলেই হবে। আর এইটার সাথে 90 ডিগ্রি কোণের দিকে আগাই গেলে যে এক্সএস আই এটাকে পাওয়া যাবে। তাহলে ভি5 আই আর এ যে এক্সএস আই, এই তিনটা ভেক্টরকে যোগ করলে ইএ ভেক্টরটা পাওয়া যাবে। তো আগের বার ইএ ভেক্টরটা ছিল দেখতে এরকম, লিডিং এর বেলায় ইএ ভেক্টরটা দেখো লেন্থ কিন্তু বেড়ে গেছে। এটা একটা ফাইন্ডিংস আমাদের। আর একটা হচ্ছে ভি5 এবং ইএ। এটা হচ্ছে গিয়ে জেনারেটরের ভিতরের ইন্টারনাল ভোল্টেজ, আর ভি5টা হচ্ছে গিয়ে আউটার টার্মিনালে লোড লাগানোর আগে আগে লোডের অ্যাক্রস ভোল্টেজ। এই দুইজনের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটাকে ডেল্টা বলে, ওকে। তো এই ডেল্টা অ্যাঙ্গেলটা কোনো কোনো কেসে টর্ক অ্যাঙ্গেল নামেও পরিচিত থাকে। মনে রাখতে হবে
এইটা আলাদা একটা অ্যাঙ্গেল জেনারেটরের, ডেল্টা বা টর্ক অ্যাঙ্গেল। এটা হচ্ছে ভি ফাই এবং ই এর মধ্যে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আইডেন্টিফাই করার ব্যবস্থা রাখতে হবে, বা কোথাও এই অ্যাঙ্গেলটার কথা উল্লেখ থাকলে সেটার সিগনিফিকেন্স হচ্ছে সেটা ভি ফাই এবং ই এর মধ্যে। আর লিডিং পাওয়ার ফ্যাক্টর হলে কি করতে হবে? ভি ফাই এর সাথে আই এ এখন লিডিং, আই এ লিডিং মানে আই এটা এরকম আগায় আছে। এখন আই এ আর এ যদি ড্র করতে হয় তাহলে এইটার সাথে প্যারালাল করে ড্র করতে হবে, সেটা ডিরেকশন আসবে এদিকে। তারপর যে এক্সেস আই এর ডিরেকশন আসবে এদিকে, এটার সাথে 90 ডিগ্রি। এই তিনজনকে যোগ করলে ই এ পাওয়া যাবে। তাহলে দেখো, যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয় অর্থাৎ রেজিস্টিভ লোড হয়, তাহলে ভি ফাই এর চেয়ে ই এ লেন্থে কিছুটা বড়, রিলেশনটা আসবে ডেল্টা এর মাধ্যমে। আর যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে ভি ফাই এর চেয়ে ই এ বেশ বড় হইতে হবে। ভি ফাই এর লেন্থ এতটুকু, আর ই এর লেন্থ বেশ বড়। আর লিডিং পাওয়ার ফ্যাক্টর হইলে যেটা দেখতেছি যে, অর্থাৎ ক্যাপাসিটিভ লোড যদি লাগাই, ক্যাপাসিটিভ লোড যদি ডমিনেন্ট হয়, তাহলে ভি ফাই এর লেন্থের চেয়ে ই এর লেন্থটা কমও আসতে পারে। অর্থাৎ ইন্টারনাল ভোল্টেজ কম, কিন্তু লোডের অ্যাক্রসে ভোল্টেজটা বড়। ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের চেয়ে ক্যাপাসিটিভ লোডের কারণে আউটার টার্মিনালে ভোল্টেজ লেভেলটা বেড়ে গেছে, এরকমও হইতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য লোড। সো তিন রকম সিনারিও এখানে সম্ভব। এটা ফেজর ডায়াগ্রাম থেকে একটা আমাদের ফাইন্ডিংস। ওকে। আর আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এফেক্ট আছে, সেই এফেক্ট গুলো আমরা সামনের ক্লাসে দেখবো। আজকের ক্লাসে এতটুকুই থাকুক। ওইটা আবার ভিন্ন আলোচনা, ওইখানে গেলে অন্যদিকে আমাদের ইয়ে চলে যাবে। এনিওয়ে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলা চ্যাট বক্সে ফুল রোল নাম্বার সহ দিয়ে দাও। স্যার, সিঙ্গেল ফেজ জেনারেট মোটরের স্লাইডটা দেওয়া হয়নি স্যার। কিসের? সিঙ্গেল ফেজ মোটরের স্লাইডটা স্যার, আমাদের তো ওটা পড়ানো হয়ে গেছে, বাট স্লাইডটা হ্যাঁ, দিব। ঠিক আছে। আর তোমাদের একটা টার্ম টেস্ট দিতে হবে আরেকটা। স্যার, সিলেবাসটা স্যার কি কতটুকু থাকবে? টার্ম টেস্টের ডেট আগে ঠিক করি। টার্ম টেস্টটা দিবা তোমরা 22শে মে, বুধবার।
আমার কথা কি শুনতে পাইছো? জি স্যার। 22শে মে বুধবার টার্ম টেস্ট দিবা, আর সিলেবাস হবে ফার্স্ট টার্ম টেস্টের পর থেকে সিঙ্ক্রোনাস জেনারেটর এই টপিক শেষ হওয়া পর্যন্ত। ওকে স্যার, ঠিক আছে।